খুব সিরিয়াসলি বলছি, আমাদের আজকের ঘটনা একেবারেই ভীতুদের জন্য নয়। এই ঘটনায় কিছু দৃশ্য, কিছু শব্দ আপনার মনকে চরম আতঙ্ক করতে পারে। তাই আপনার রিক্সে ঘটনাটা শুনবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কারেন্টলি সাবস্ক্রাইবটা করে দেবেন আর আমাদেরই পাশে থাকবেন। এতদিন বাদ ঘটনা এনেছি তার জন্য অসংখ্য আমি আবার ধন্যবাদ দিচ্ছি, আমি ক্ষমা চাইছি। আর এই ঘটনায় কিছু বাড়তি কথা নাই, শুধু আছে মার কাটারই ভয়। চলুন শুরু করা যাক। আর আর একটা কথা বলে ফেলি, এই হরর আমরোল ইউটিউব চ্যানেলে আপনারা শুধু এই ধরনেরই মার কাটারই ভয় এবং ভয়ঙ্কর ঘটনা শুনতে পাবেন। তার জন্য সাবস্ক্রাইবটা তো করতে হবে, তাই না? চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম আমিরুল ভাই, আমার নাম রবিউল ইসলাম। আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মনেশ্বর থানার অন্তর্গত কাটাশ্বর গ্রামের বাসিন্দা। আমাদের পরিবারে আমরা 6 জন সদস্য। আমার বাবা একজন কৃষক, মা গৃহিণী, 2 ছোট ভাই পড়াশোনা করে, আমি একটি দোকানে কাজ করি। আর আমাদের সঙ্গে থাকেন আমার চাচা জাহাঙ্গীর শেখ। আমিরুল ভাই, আজ আমি যে ঘটনা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার নিজের সঙ্গে সরাসরি ঘটেনি। ঘটনাটা ঘটেছিল আমার চাচার সঙ্গে। আমাদের এলাকায় অনেকেই তাকে চেনেন, কারণ পুলিশ প্রশাসনের প্রয়োজনে যখন কোনো পুরনো কবর থেকে লাশ তোলানোর দরকার হয় কিংবা অজ্ঞাত মৃতদেহের শনাক্ত করার জন্য প্রশাসনিক কাজ হয়, তখন তাকে মাঝে মাঝে ডাকা হয়। দীর্ঘদিন ধরে তিনি এই ধরনের কাজে যুক্ত ছিলেন। ছোটবেলা থেকেই চাচার মুখে অনেক অদ্ভুত ঘটনার কথা শুনেছি, কিন্তু তিনি সবসময় একটা কথা বলতেন, সব মানুষের সামনে বলা যায় না। কিছু ঘটনা আছে যেগুলো মনে পড়লে এখন আমার ঘুম মরে যায়। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু তিনি বিস্তারিত বলতে চাইতেন না। তবে কয়েক মাস আগে এক রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল। বাইরে ঝড় হচ্ছিল, আমরা উঠোনে বসে গল্প করছিলাম। তখনই হঠাৎ চাচা তার ভয়ঙ্কর ঘটনাটা আমাকে বলতে শুরু করে। আজ আমি সেই ঘটনাই আপনাদের সামনে তুলে ধরছি, যেভাবে আমি আমার চাচার কাছ থেকে শুনেছি ঠিক সেইভাবেই আমি শুরু করছি। ঘটনাটা আজ থেকে প্রায় 15 বছর আগের। সেদিন বিকালে 5টার দিকে আমি বাড়িতে বসেছিলাম। হঠাৎ থানার এক কনস্টেবল এসে হাজির। সে বলল, জাহাঙ্গীর তো বড়বাবু আপনাকে ডেকেছেন, জরুরি কাজ আছে। আমি প্রথমে গুরুত্ব দিইনি, কারণ এই ধরনের ডাক মাঝে মধ্যেই আসতো, কিন্তু কনস্টেবলের মুখটা অদ্ভুত গম্ভীর ছিল। থানায় পৌঁছাতে দেখি ওসি সাহেব, 2 জন সাব ইন্সপেক্টর আর কয়েকজন পুলিশ অফিসার বসে আছেন। ওসি সাহেব আমাকে বসতে বললেন, তারপর ফাইল খুলে বললেন, একটা পুরনো হত্যা মামলার তদন্ত নতুন করে শুরু হচ্ছে। আদালতের নির্দেশ এসেছে একটা কবর খুঁড়ে মৃতদেহের কিছু নমুনা সংগ্রহ করতে হবে। আজ রাতেই কাজটা করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, দিনে করা যাবে না? ওসি সাহেব কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, না, কাল সকালে ফরেন্সিক টিম আসবে, আজ রাতেই লাশটা তুলতে হবে। কথাটা শুনে কেন জানি না বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি শুরু হলো, কারণ এলাকাটার নাম শুনেই আমার শরীর ঠান্ডা হয়ে গেছিল। জায়গাটার নাম ছিল চন্দ্রপুর, পুরাতন কবরস্থান। এলাকায় মানুষ এই কবরস্থানকে এড়িয়ে চলত। অনেকেই দাবি করত গভীর রাতে সেখানে অদ্ভুত ছায়া ঘুরে বেড়ায়। কেউ কান্নার শব্দ শুনেছে বলে বলতো। অবশ্য আমি এসব বিশ্বাস করতাম না, কমপক্ষে সেদিন পর্যন্ত।
করতাম না। রাত 10:30টার দিকে আমরা রওনা দিলাম। একটা পুলিশ জিপ, একটা ভ্যান আর ফরেনসিক টিমের সরঞ্জাম গাড়ি। মোট 11 জন মানুষ ছিলাম। রাস্তা যতই কাটছিল ততই আশেপাশে পরিবেশ বদলে যাচ্ছিল। লোকজন কমে আসছিল, দোকানপাট বন্ধ, দূরে দূরে শুধু গাছের কালো ছায়া। রাত তখন প্রায় 12টা। আমরা কবরস্থানে পৌঁছালাম। গাড়ি থামতেই কেমন যেন নিস্তব্ধতা টের পেলাম। সাধারণ নীরবতা না, এক ধরনের চাপা ভারী নীরবতা, যেন পুরনো জায়গাটা নিঃশ্বাস আটকে আছে। একজন কনস্টেবল ফিস করে বলল, স্যার, জায়গাটা ভালো লাগছে না। ওসি সাহেব ধমক দিলেন। কাজ শুরু হলো। কাগজপত্র মিলিয়ে নির্দিষ্ট কবর চিহ্নিত করা হলো। কবরটা ছিল একদম কবরস্থানের শেষ মাথায়। চারদিকে বিশাল বিশাল শিশুর গাছ। মাটি খোঁড়া শুরু করলাম। প্রথম আঘাতটায় সব স্বাভাবিক ছিল, কিন্তু তারপর হঠাৎ দূরে কোথাও একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। মনে হলো কেউ যেন অনেক দূর থেকে নাম ধরে ডাকছে। একবার, দুইবার, তারপর থেমে গেল। আমরা সবাই কাজ বন্ধ করে চারপাশে তাকালাম। কেউ নেই, শুধু বাতাসে পাতার শব্দ। ওসি সাহেব বললেন, কাজ চালিয়ে যাও। আবারও খোঁড়া শুরু করলাম, কিন্তু কয়েক মিনিট পরে আর একটা ঘটনা ঘটল। কবরস্থানের বাইরে দাঁড়িয়ে থাকা একটা পুলিশ জিপের হেডলাইট হঠাৎ নিজে থেকেই জ্বলে উঠল, তারপর আবার নিভে গেল। ড্রাইভার দৌড়ে গিয়ে দেখল গাড়ির চাবি লাগানো নেই। এবার সবার মুখে ভয়ের ছাপ ফুটে উঠল, কিন্তু কাজ থামানো যাবে না। আমরা এগিয়ে চললাম। রাত তখন প্রায় 1টা। হঠাৎ আমার পাশে দাঁড়ানো এক কনস্টেবল কাঁপা গলায় বলল, ওদিকে কে দাঁড়িয়ে আছে? আমি তাকিয়ে দেখি কবরস্থানের শেষ প্রান্তে একটা লম্বা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় অস্পষ্ট দেখা যাচ্ছিল না, মনে হচ্ছিল কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা টর্চ আলো ফেললাম, কিন্তু আলো পড়তেই কিছুই দেখা গেল না, যেন মুহূর্তের মধ্যে মিলিয়ে গেছে। সেই মুহূর্তে আমার বুকের ভেতর প্রথমবারের মতো সত্যিকারের ভয় ঢুকে পড়ল। সেই মুহূর্তে আমার বুকের ভেতর কেমন একটা ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল। আমি জীবনে অসংখ্য কবরস্থানে গিয়েছি, বেওয়ারিশ মৃতদেহের কাজ করেছি, পুরনো কবর খুলেছি, কিন্তু সেদিনের মতো অস্বস্তি আর কোনো দিন অনুভব করিনি। ওসি সাহেব টর্চ নিয়ে সামনে এগিয়ে গেলেন। আমরাও তোর পেছনে পেছনে গেলাম, কিন্তু সেখানে ছায়া মূর্তিটাকে দেখা যাচ্ছিল না। সেখানে পৌঁছে দেখি কিছুই নেই, শুধু শুকনো ঘাস আর পুরনো কবর। মনে হচ্ছিল কয়েকশো বছর ধরে কেউ ওই জায়গায় আসেনি। একজন কনস্টেবল বলল, স্যার, আমি অস্পষ্ট দেখেছি। ওসি সাহেব বললেন, রাত হয়েছে, চোখের ভুল। কিন্তু তার নিজের গলাতেও আত্মবিশ্বাস ছিল না। আমরা আবার কাজে ফিরে এলাম। কবরের মাটি তখন অনেকটাই সরানো হয়েছে, আর ঠিক তখনই দূরে কবরস্থানের ভেতর থেকে ভেসে এলো একটা শব্দ। মনে হচ্ছিল কেউ যেন কাঠের উপর লাঠি দিয়ে আঘাত করছে। একবার, দুইবার, তিনবার, তারপর নীরবতা। সবাই একে অপরের দিকে তাকিয়ে রইলাম। রাত তখন 1:45। চারপাশে এমন নীরবতা যে নিজের হৃৎপিণ্ড পর্যন্ত শোনা যাচ্ছিল। হঠাৎ থানার একজন এসআই বললেন, স্যার, এই কেসটা আসলে কি ছিল? ওসি সাহেব কয়েক সেকেন্ড চুপ করে রইলেন,
তারপর বললেন, 10 বছর আগে একজন লোক নিখোঁজ হয়েছিল। কয়েক মাস পর একটি মৃতদেহ পাওয়া যায়। তখন পরিচয় নিশ্চিত না করে দাফন করা হয়েছে। এখন নতুন তথ্য পাওয়া গেছে। কি তথ্য? অভিযোগ উঠেছে যে এটা সাধারণ মৃত ছিল না। কথাগুলো শুনে সবার মুখ আরো গম্ভীর হয়ে গেল। এরপর আবার খনন কাজ শুরু হলো, কিন্তু 5 মিনিটে যায়নি, হঠাৎ কবরস্থানের বাইরে বাঁধা থাকা একটা কুকুর এমন ভাবে চিৎকার করতে শুরু করলো যে আমাদের শরীর কেঁপে উঠল। কুকুরটা এক দৃষ্টিতে কবরস্থানের ভেতর দিকে তাকিয়েছিল। তার চোখ দুটো যেন ভয়ে বড় হয়ে গেছে। তারপর আচমকা দড়ি ছিঁড়ে সে দৌড়ে পালিয়ে গেল। এক মুহূর্ত পেছনে তাকালো না। আমি জীবনে অনেক কুকুর দেখেছি, কিন্তু কোনো প্রাণীকে সেদিনের মতো আতঙ্কিত হতে দেখিনি। আমাদের মধ্যে তখন আর কেউ কথা বলছিল না। সবাই শুধু কাজ শেষ করে বেরিয়ে যেতে চাইছিল। হঠাৎ একজন কনস্টেবল চিৎকার করে উঠল, স্যার, কে ওখানে? কে 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 ওখানে? আমরা সবাই ঘুরে তাকালাম। কবরস্থানের পুরনো একটা বট গাছের নিচে একটা মানুষের অবয়ব দাঁড়িয়ে আছে। এবার আগের চেয়ে পরিষ্কার দেখা যাচ্ছিল। দীর্ঘদেহী, মাথা নিচু, একদম স্থির, কোনো নড়াচড়া নেই। ওসি সাহেব টর্চ ধরলেন। আলো পড়তেই অবয়বটা গাছের আড়ালে চলে গেল। 2জন পুলিশ দৌড়ে সেখানে গেল, কিন্তু কেউ নেই। কোনো পদচিহ্ন নেই, কোনো মানুষের উপস্থিতির চিহ্ন নেই। ফিরে এসে একজন পুলিশ বলল, স্যার, আমার মনে হয় এখানে অন্য কেউ আছে। ওসি সাহেব এবার আর কিছু বললেন না। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেছিল। ঠিক তখনই আমাদের ওয়্যারলেস সেটে অদ্ভুত সমস্যা শুরু হয়। একটা পর একটা সেটে কড়কড় শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন খুব দূর থেকে কথা বলার চেষ্টা করছে, কিন্তু শব্দগুলো পরিষ্কার ছিল না, শুধু ভাঙা ভাঙা আওয়াজ। তারপর আচমকা একটা বাক্য ভেসে এলো, ফিরে যাও। আমরা সবাই থমকে গেলাম। একজন পুলিশ দ্রুত ওয়্যারলেস হাতে নিল, কিন্তু এরপর আর কোনো শব্দ এলো না, শুধু স্ট্যাটিক আওয়াজ, কড়কড় কড়কড় কড়কড়। সেই মুহূর্তে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, কারণ ওই এলাকায় তখন অন্য কোনো টিম কাজ করছিল না। তাহলে এই বার্তা এলো কোথা থেকে? রাত 2টার দিকে আমরা অবশেষে কবরের কাঠামোর কাছাকাছি পৌঁছে গেলাম। আর তখনই ঘটল সবচেয়ে অদ্ভুত ব্যাপার। হঠাৎ পুরনো কবরস্থানের বাতাস বদলে গেল। কয়েক সেকেন্ড আগেও যেখানে বাতাস বইছিল, সেখানে সবকিছু একেবারে স্থির হয়ে গেল। গাছের পাতা পর্যন্ত নড়ছিল না, যেন সময় থেমে গেছে। আর সেই নীরবতার মাঝখানে দূর থেকে ভেসে এলো মানুষের পায়ের শব্দ। ধীরে ধীরে, একদম ধীরে। মনে হচ্ছিল কেউ আমাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু দেখা যাচ্ছে না। শব্দটা ক্রমশ কাছে আসছিল। একজন কনস্টেবল ভয়ে টর্চ ঘোরাতে লাগলো। আর ঠিক তখনই আমার চোখ পড়ল কবরস্থানের পশ্চিম দিকে, পুরনো কবরগুলোর দিকে। সেখানে সরাসরি কবরের মাঝখানে একজন দাঁড়িয়েছিল। এবার আর কোনো সন্দেহ নেই, এটা কোনো গাছের ছায়া ছিল না, এটা একজন মানুষ অথবা মানুষের মতো কিছু। সেই স্থির হয়ে আমাদের দিকেই তাকিয়েছিল। তারপর ধীরে ধীরে এক পা সামনে বাড়ালো। আর তখনই কবরস্থানের চারপাশে এমন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল যে আমাদের হাতে ধরা লণ্ঠনের শিখা পর্যন্ত কেঁপে উঠল। সেই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম এই রাতটা স্বাভাবিক নয়।
আর আমরা এমন কিছুর মুখোমুখি হতে যাচ্ছি যার ব্যাখ্যা হয়তো আজও আমার কাছে নেই। সেই ছায়ামূর্তিটা যখন ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো, তখন আমাদের দলের প্রায় সবাই ভয় পেয়ে গেছিল, কিন্তু কাজ মাঝপথে ফেলে যাওয়ার উপায় ছিল না। আদালতের নির্দেশ, পুলিশের উপস্থিতি, সবকিছু নিয়ম মেনেই করতে হবে। ওসি সাহেব শক্ত গলায় বললেন, যাই হোক, কাজ শেষ করতেই হবে। আমরা আবার কবর খোঁড়ার দিকে মন দিলাম। আর কয়েক মিনিট পরেই কফিনের উপরের অংশ চিহ্ন পাওয়া গেল। চারপাশে টান টান উত্তেজনা। ফরেনসিক দলের লোকজন প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই আকাশে হঠাৎ মেঘ জমতে শুরু করলো। দূরে বর্জ্যপথের আলো দেখা যাচ্ছিল, যদিও সেদিন আবহাওয়ার কোনো খারাপ পূর্বাভাস ছিল না। মনে হচ্ছিল হঠাৎ করেই প্রকৃতি বদলে যাচ্ছে। কফিনের অবস্থান নিশ্চিত হওয়ার পর ফরেনসিক টিম তাদের কাজ শুরু করলো। সেই সময় আমি লক্ষ্য করলাম, কিছুক্ষণ আগে যে ছায়ামূর্তিটাকে দেখেছিলাম সেটাকে আর কোথাও দেখা যাচ্ছে না, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, যতই সময় যাচ্ছিল আমার মনে হচ্ছিল কেউ আমাদের নজর রাখছে, যেন অন্ধকারের আড়াল থেকে কেউ সব কিছুই দেখছে। রাত যখন প্রায় 2:30, হঠাৎ থানার কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার, কবরস্থানের গেটের কাছে কেউ দাঁড়িয়ে আছে। আমরা সবাই ঘুরে তাকালাম, কিন্তু সেখানে পৌঁছে দেখা গেল কেউ নেই, শুধু বাতাসে দুলতে থাকা শুকনো গাছের ডাল। ওসি সাহেব এবার বিরক্ত হয়ে বললেন, সবাই নিজের কাজ করো, ভয় পেলে চলবে না। এরপর ধীরে ধীরে পুরো কাজ সম্পূর্ণ হলো। প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হলো, কাগজপত্র তৈরি করা হলো, সবকিছুই আইন অনুযায়ী শেষ করা হলো। আর আশ্চর্য বিষয়, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যেন পরিবেশ বদলে গেল। যে ভারী অস্বস্তিটা এতক্ষণ ধরে আমাদের ঘিরে রেখেছিল সেটা হঠাৎ করে কমে গেল, যেন কবরস্থান আবার স্বাভাবিক হয়ে উঠেছে। আমরা দ্রুত জিনিসপত্র গুছিয়ে গাড়ির দিকে ফিরে এলাম। ঠিক তখনই শুরু হলো প্রবল ঝড়। বাতাসের শব্দে চারপাশ কেঁপে উঠছিল। বৃষ্টি নেমে গেল ঝমঝম করে। গাড়িতে উঠতেই আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। ফেরার পথে কেউ কোনো কথা বলছিল না, সবাই চুপ। প্রত্যেকেই নিজের মনে কিছু না কিছু ভাবছিল। থানায় ফিরে কাজের আনুষ্ঠানিকতা শেষ করতে করতে প্রায় ভোর হয়ে গেল। এরপর আমি বাড়ি ফিরে এলাম। সেদিন দিনটা কোনোভাবে কেটে গেল, কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। প্রায় 1 সপ্তাহ পরে থানার একজন অফিসারের সঙ্গে আমার দেখা হয়। আমি তাকে জিজ্ঞেস করলাম, সেদিনের কেসটা কি হলো? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, অনেক পুরনো একটা ভুলের সংশোধন হয়েছে, নতুন তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। এর বেশি কিছু তিনি বলতে চাইনি, তবে যাওয়ার আগে একটা কথা বলেছিলেন। আজও সেই কথাটা আমার মনে আছে। তিনি বলেছিলেন, সেদিন যারা কবরস্থানে ছিল তাদের মধ্যে প্রায় সবাই একই জিনিস দেখেছে, কিন্তু প্রত্যেককে ভেবেছে হয়তো সে একাই দেখেছে। আমি জিজ্ঞেস করলাম, কি দেখেছে? তিনি বললেন, একজন নীরব মানুষকে যে দূরে দাঁড়িয়েছিল। কথাটা বলে তিনি আর কিছু বলেনি। তারপর থেকে বহু বছর কেটে গেছে। আমি আরও অনেক জায়গায় কাজ করেছি, অনেক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়েছি, কিন্তু সেই রাতের মতো অনুভূতি আর কখনো পাইনি। মনে পড়ে সেই নিস্তব্ধতা,
সেই অদ্ভুত ডাক, সেই ছায়ামূর্তি, আর মনে হয় হয়তো পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যেগুলোর উত্তর আমরা কোনোদিনই জানতে পারবো না। এই ছিল আমার চাচার জাহাঙ্গীর শেখের মুখে থেকে শোনা ঘটনাটি। ঘটনাটা শুনে আমি নিজেও অনেক রাত ঘুমাতে পারিনি। সত্যি বলতে কি, চাচা সাধারণত এসব বিষয় নিয়ে বাড়িয়ে কথা বলেন না, তাই তিনি যখন এত বছর পরেও সেই রাতের কথা বলতে গিয়ে চুপ হয়ে যান, তখন বুঝতে পারি ঘটনাটা তার মনে কতটা গভীর ছাপ ফেলেছিল। তো আমিরুল ভাই, আমার পাঠানো ঘটনাটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ভিডিওতে শেয়ার করতে পারেন। এবার আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ রাকিবুল ইসলাম, আপনার এই ঘটনাটা অসাধারণ, আর আপনি লেখেন অসাধারণ। আমি চাই আপনি ভবিষ্যতে আবারও ঘটনা পাঠাবেন। আর যারা এতক্ষণ ধরে ঘটনাটা শুনলেন তারা কমেন্টে জানাতে পারেন আপনাদের মতে সেই কবরস্থানে দেখা ছায়ামূর্তিটি আসলে কে ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারের মতো বিদায় নিচ্ছি। আর কোনো সময় আমার দেরি হয়তো ঘটনাটা ঘটনাটা দিতে, তাই কোনো সময় আবারও ফিরে আসবো, তাই ভুলে যাবেন না। তাই বলে ভুলে যেতে হবে বলেন? ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ গাইস।